বয়সে, তারা তরুণ। আমাদের যুব সমাজে যদি এভাবে মাদক আক্রান্ত হতে থাকে, তাহলে জাতির ভবিষ্যৎটা আসলে কোথায়, জাতির ভবিষ্যৎ কোথায় যাচ্ছে? যারা ভবিষ্যতের দেশের কাণ্ডারি হবে, কারা হবে তাহলে? ধন্যবাদ, ধন্যবাদ। বিশ্ব তামাক মুক্ত দিবস, সাথে সাথে হচ্ছে আমাদের জি এই মাদক মুক্ত বাংলাদেশ আমরা চাচ্ছি। একটা জিনিস ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে মাদক যারা গ্রহণ করে তার মধ্যে 50%-এর উপরে ধূমপান করে না। এটা একটি পরিসংখ্যান আছে যে ইয়াবা গ্রহণ করছে সে কিন্তু ধূমপায়ী নাও হতে পারে। আমি এমন অনেক লোককে চিনি বা চিনতাম আগে, এক সময় যখন আমরা ছাত্র ছিলাম, ও গাঁজা খাচ্ছে কিন্তু সিগারেট খায় না। ও একবার তো আপনার গাঁজা শুরু করলে তো আর সিগারেট খাবে না, কারণ মাত্রাটা অনেক বেড়ে গেছে। মদ খাচ্ছে কিন্তু সিগারেট খায় না, এরকম আছে। তার মানে আমি বলতে চাচ্ছি যে সবগুলো একসঙ্গে নয়। যুব সমাজ আমাদের দেশে যদি আমরা একটু পিছন ফিরে তাকাই, এই মাদক বা ড্রাগস কখন খুব বেশি ভাবে প্রচলিত হতে থাকলো, দুটো সময়ের কথা আমি আপনাদেরকে মনে করাতে চাই। একটা হলো জিয়াউর রহমান মিলিটারি গভর্নমেন্ট যখন পাওয়ারে আসে, তখন দুটো জিনিস হাতে নিয়ে আসে, একটা হচ্ছে অস্ত্র, সঙ্গে হচ্ছে ড্রাগস। ড্রাগস কেন দেয় বিলিয়ে? যুব সমাজকে নষ্ট করার জন্য, যাতে তাদের বিরুদ্ধে কোনোদিন কোনো আন্দোলন না গড়ে ওঠে, এবং তারা একটা মহাবিষ্ট করে রেখে দেয় পুরো যুব সমাজকে, যারা পরবর্তী সময় দেশের কাণ্ডারি হবে। তার পরবর্তী সময়টা আমাদের দেশ পার করলো স্বৈরাচারী এরশাদের একটি রাজত্ব, 9 বছরের দীর্ঘ একটি সময়, যেই সময়ে আরো প্রকটভাবে আমাদের দেশে পুরোপুরিভাবে ড্রাগস এবং আর্মস, শক্তি এবং মাদক দুটো একসঙ্গে এখানে ঢোকানো হলো। এগুলো সমস্তই রাজনৈতিক কারণে করা হয়েছে, এবং এটাও তাদের মূল উদ্দেশ্য ছিল যে আর্মি, শুধু আমাদের দেশে না, পৃথিবীর যে কোনো দেশে ডিক্টেটরশিপ আছে, যে কোনো দেশে আর্মি গভর্নমেন্ট আছে, সেই সমস্ত দেশে আপনি খেয়াল করে দেখবেন, ল্যাটিন আমেরিকা এবং অন্যান্য যে সমস্ত দেশগুলোতে মিলিটারি গভর্নমেন্ট ছিল, সেই সমস্ত সবগুলো দেশের মধ্যে কিন্তু আপনার পাওয়ার সঙ্গে ড্রাগস অ্যান্ড আর্মস, এটা একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত। এখন কথা হচ্ছে যে আমাদের দেশে তো এখন এরকম একটি পরিস্থিতি নাই, তাহলে এই অবস্থা কেন? এখন আপনার উপজেলা লেভেল না, আপনি একদম ইউনিয়ন পর্যায়ে, গ্রাম লেভেলে আপনি এরকম কস্টলি বড়ি খুঁজে পাবেন, ঠিক আছে, বা অন্যান্য মাদকের সামগ্রী। অনেক ক্ষেত্রে বলা হচ্ছে যে কিছু মানে গ্রামে নাকি আরো ভয়াবহ খারাপ হবে। এখন যুব সমাজ যারা পরবর্তী সময় কাণ্ডারি হবে, তাদেরকে একটা মহাবিষ্ট, ওই যে বহু বছর আগে সত্যজিৎ রায় দুটো ছবি নির্মাণ করেছিলেন, একটা হচ্ছে গোপী গাইন বাঘা বাইন, আরেকটা হচ্ছে হীরক রাজার দেশে। সেটা তো সিম্বলিক ভাবে ওখানে উপস্থাপন করা হচ্ছে যে পুরো দেশটা আফিমে হয়ে আছে, নেশাগ্রস্ত। এটা মানে কি, তার সমস্ত বুদ্ধিবৃত্তিকে অচল করে যারা শাসক গোষ্ঠী, তারা শুধুমাত্র ওই ফলটা ভোগ করবে। তো এখন এটা হচ্ছে কেন? তাহলে প্রশ্ন হতে পারে, কারণ হচ্ছে আমাদের প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এমন সমস্ত জায়গাগুলোতে সেই সমস্ত লোকরা আগে থেকে বসে আছে যারা এগুলো চালাচ্ছে, এবং যাদের উপরে দায়িত্ব হচ্ছে এগুলো এটার সাথে তো অনেক অর্থও জড়িত, অনেক অর্থ জড়িত, একটার সাথে একটা কিন্তু চেইন ক্রাইম। জি জনাব সেলিম, আমরা এই চেইন ক্রাইম নিয়ে আপনার কাছে আবার আসবো, কিভাবে বেরিয়ে আসবো এখান থেকে সেই প্রশ্ন থাকবে আপনার কাছে। তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে অল্প সময়ের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। দেখছেন প্রাণ স্পাইস পাউডার কেমন মানুষ অনুষ্ঠান, সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আলোচনার বিষয় মাদকের আগ্রাসন প্রতিরোধের বাংলাদেশ চাই। শহীদুজ্জামান সেলিম, বিরতির পূর্বে আপনি তরুণ প্রজন্মকে কিভাবে এই বিপর্যয় থেকে বের করে আনা যায় সেই প্রশ্নটি ছিল আপনার কাছে। বিষয়টা হচ্ছে যে এটার আইন আছে, আইনের প্রয়োগটা কতটুকু সেটা একটা বিষয় বিবেচনার। আর আমরা কি চাই, যারা নীতি নির্ধারক, তার প্রায়োরিটিটা কি? মানে আমি কি চাই যে আসলে পুরো মাদক মুক্ত করতে, নাকি চাই না? এই বিষয়টা কিন্তু এই সরকারের সময় এই কথাটা বলা যায়। এর আগ পর্যন্ত হলে এই কথাটা বলাটা যুক্তিসঙ্গত ছিল না, কিন্তু এই সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা আছে। এই প্রত্যাশার জায়গা থেকে আমরা বলতে পারি যে উনারা আসলে কি চান। ওনারা কি চান এটাকে মুক্ত করতে, নাকি চান না? যদি চান তাহলে এটা খুব একটা বড় ইস্যু না। বাংলাদেশে মাদক মুক্ত করা বা মাদককে একটি সহনীয় পর্যায়ে নামিয়ে নিয়ে আসা, এটা বাংলাদেশ বর্তমান সরকারের পক্ষে
তেমন যেখানে জঙ্গিবাদকে এখন জিরো টলারেন্স ধরেছে গভর্নমেন্ট। এখন এই মাদকটাকে যদি ওরকম একটা পর্যায়ে যদি ধরে, এটা খুব বেশি কঠিন কোনো কাজ না। তবে এই ক্ষেত্রে গণসচেতনতার নামে যে কাজগুলো হচ্ছে, গত বছর আমি বিশ্ব মাদক মুক্ত দিবসে একটা মাদক দ্রব্য অধিদপ্তর থেকে যে একটা প্রোগ্রাম হয়, আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে আমি গিয়েছিলাম সেখানে। তো প্রাইভেট ইউনিভার্সিটিতে গিয়ে ওরা কতগুলো নাটক করেছিল, বিভিন্ন ইউনিভার্সিটি দলগুলা, সেখানে মাদক নিলে কি কি ক্ষতি হয় এটাই নাটকের মূল বিষয়বস্তু ছিল। 6-7টা দল অংশগ্রহণ করলো, সেখানে সবগুলোই প্রাইভেট ইউনিভার্সিটি ছিল। কিন্তু পরবর্তী সময়ে তার আর কোনো নাই, ফলো আপ নাই। কিন্তু একদিন একটা ব্যানার টানায় বিশ্ব মাদক মুক্ত দিবস যেদিন থাকে বা ধূমপান মুক্ত দিবস থাকবে, বিরাট ব্যানার টানাবে, 24টা চ্যানেল আসবে, 17টা পত্রিকা আসবে, পরের দিন ব্যানারে ডক্টর অরূপ রতন চৌধুরী সহ আরো কতজনের ছবি টবি থাকবে। কিন্তু ওইটা তো সচেতনতা না। আর বাংলাদেশ টেলিভিশনে এটা প্রচার করছে। বাংলাদেশ টেলিভিশন যারা দেখছে সেই সংখ্যাটা আপনার দেখতে হবে যে বাংলাদেশ টেলিভিশনের ভিউয়ার কারা, তারা তো মাদক যারা নেয় তারা না, এরা ভিউয়ার হচ্ছে ওল বেসরকারি চ্যানেলগুলার। এই সমস্ত চ্যানেলগুলোতে জঙ্গিবাদ বিরোধী, যেমন আপনাদের বা র্যাবের যে বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে যে প্রোগ্রামগুলো করেন, সেটার ক্ষেত্রে যে আপনারা যে সময়টুকু তাদেরকে দিচ্ছেন, এটাকে আপনার প্রায়োরিটি বিবেচনা করতে হবে। এবং এই সময় আপনাকে ওকে ছাড়তে হবে যে আপনি দেশের মাদক যে ইয়েটা হচ্ছে এটার বিরুদ্ধে আপনার ভূমিকা রাখতে চান, আপনি আপনার চ্যানেল থেকে, আমি আমার জায়গা থেকে রাখতে চাই। তার মানে আমি দেশের মানুষকে, আমরা বলি যে আমরা দেশকে ভালোবাসি না, নিজেকে আগে ভালোবাসতে হয়, তারপরে দেশের মানুষকে ভালোবাসতে হয়, দেশের মানুষকে ভালোবাসার মধ্যে দিয়ে কিন্তু দেশকে ভালোবাসা হয়। এখন আমি আমার মানুষকে কতটুকু ভালোবাসি, সেই ভালোবাসার প্রমাণটা দেওয়ার কিন্তু সময় চলে আসছে এখন, ঠিক না? এখন এখানে আমাদের প্রত্যেকেরই কিন্তু ভূমিকা আছে এবং সেই ভূমিকায় প্রত্যেককে অংশগ্রহণ করতে হবে, ভূমিকাটা রাখতে হবে। একটা লাস্টে আমি একটা কথা বলে দিই, এবং হচ্ছে যে যেখানে যে দেশে এখন কেন রাজনীতি কথাটা কেন বারবার আমি বলেছি, যে এই দেশে কিন্তু এক সময় একটি কোম্পানিকে বিয়ার উৎপাদনের লাইসেন্স দেওয়া হয়েছিল, কিন্তু ওই সময়ে যে সরকার, যারা সরকার গঠন করেন, ওনারা মোল্লাদের ভয়ে, মৌলানা সাহেবদের ভয়ে ওটাকে আবার ব্যান করে দিয়েছিল। অথচ সে কিন্তু প্রোডাকশন করে ফেলেছে, তাহলে এখন তার প্রোডাক্ট যাইব কই? এটা কিন্তু মুদির দোকানে পাওয়া যেত, সেই কোম্পানির বিয়ার আমি নিজে দেখেছি, মুদির দোকানে আছে, বাসাবো মাদারটেক এলাকার মুদির দোকানে আছে, তার মানে বাংলাদেশের সব জায়গায় আছে। তো সেইটাকে বন্ধ করে হলো রাতারাতি, কিন্তু সেটা কিন্তু বন্ধ হয়নি, সেটা এখন চড়া দামে বিক্রি হচ্ছে। আগে 70 থেকে 80 টাকায় দোকানগুলোতে পাওয়া যেত, 2টা ব্র্যান্ড ছিল, এখন ওইটাই আমাদের বার থেকে অনেকে কিনে 200 টাকা দিয়ে বা 250 টাকা দিয়ে, অথচ এটা কিন্তু প্রোডাকশন কস্ট 50 থেকে 60 টাকা। আমি বলতে চাচ্ছি যে এটাকে যদি সহজলভ্য যেরকম করার চিন্তা হয়েছিল সেরকম যদি সহজলভ্য করা যেত, তাহলে কিন্তু অন্যান্য যে অত্যন্ত ক্ষতিকর যে মাদকগুলো আছে তার থেকে যুব সমাজ সরে আসতো। এটা সত্য যে যুব সমাজের অন্য কিছু করার, সে মনে করছে এইগুলা করলে বোধহয় তার কনসেন্ট্রেশনটা বাড়বে, এই কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য সে একটু ইয়োবা খায় ফেলাইলো, কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য সে আরেকটা মাদক নিয়ে ফেললো। এই কনসেন্ট্রেশনটা বাড়ানোর জন্য ওই ডিভাইসটার পিছনে লেগে থাকতে থাকতে তার কিন্তু আজকে এই অবস্থা। আমাদের জঙ্গিবাদও যে আমরা বারবার যে প্রবলেমটা ফেস করছি, এটারও মূল সমস্যা কিন্তু বাইরে আউট গোয়িং নাই কোনো কিছুর। ছেলেরা যে বাইরে যাবে, মেয়েরা যে বাইরে ঘুরবে বা একটা জায়গা, একটা বাতাস নেবে, কোনো কিছু নাই। ফলে ও সেলফ কনসেন্ট্রেটেড হয়ে যাচ্ছে, ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, পরিবারগুলোর মধ্যে অশান্তি হচ্ছে, ডিভোর্স বাড়ছে, ঝগড়া হচ্ছে, প্রতিনিয়ত খুন হচ্ছে, রাহাজানি হচ্ছে। এগুলো সমস্ত কিছু কমে যেত যে আপনি কি চান, আমার সরকার কি চায়, নীতি নির্ধারকরা কি চায়, এটাকে পরিষ্কার এখানে বলা উচিত, কারণ এটা না বললে আলোচনাটা আরো জমবে না। সেটা হচ্ছে যে বাংলাদেশ কিন্তু ভৌগোলিকভাবে আনফরচুনেটলি এমন একটা জায়গায় অবস্থিত যে একদিকে আমাদের গোল্ডেন ট্রায়াঙ্গেল, একদিকে গোল্ডেন ক্রিসেন্ট। ফলে বাংলাদেশের অবস্থানটা একদিকে মায়ানমার, আফগানিস্তান, পাকিস্তান, ভুটান, মায়ানমার, এবং মাদকটা আসছে গত 3 বছর 4 বছর আগে কিন্তু ফ্যান্সি ডিলের অতিরিক্ত মাত্রা ছিল বাংলাদেশে। কারণটা ছিল ভারত থেকে সে ফ্যান্সি ডিল আসতো, বাংলাদেশ সরকারের সাথে ভারত সরকারের একটা যৌথ বৈঠক হয় এবং সেখানে একটা সমঝোতা হয়, এই নকল ফ্যান্সি ডিল কিন্তু এখন বন্ধ হয়েছে। সুতরাং ফ্যান্সি ডিল এখন আমরা দেখি না, এখন কি দেখি, মাদকের একদম সোয়াব হয়ে গেছে বাংলাদেশ এখন ইয়াবা। কারণটা কি, এই মায়ানমার থেকে ইয়াবা এখন হাজার না লক্ষ লক্ষ পিস আসছে। আপনি গত বছর চালানে 25 লক্ষ ইয়াবা ধরা হয়েছে, গত মাসে 20 লক্ষ পিস কক্সবাজারে ধরা হয়েছে। সুতরাং কন্টেনারে কত
ইয়াবা থাকে আপনি একটা ধরার থেকে বুঝতে এটা পারেন। তো গেল বড় এখন- ব্যবসার এখন- কথা। এখন এই জিনিসটা কিন্তু যেটা উপজেলা লেভেলে আমি একটা ঘটনা জানি, একটা সামান্য একটা কেস হিস্ট্রি, সেটার মধ্যে একটা লোক যে নিয়মিত গ্রহণ করে তাকে মাসে 3 লক্ষ টাকা ইয়াবার বিল দিতে হয়েছে। সে দিতে পারেনি, তার জমি বিক্রি করে দিতে হয়েছে। তার মানে লেভেলটা কোথায় গেছে? উপজেলা লেভেলে একটা লোক ইয়াবা গ্রহণকারী, সে 3 লাখ টাকা মাসে বিল দিয়েছে ইয়াবার। এখন আমার কথা বলাটার কারণটা ছিল এটি এখন মায়ানমার বর্ডারে কিন্তু নকল ইয়াবা মেশিন বসায় দেওয়া হয়েছে। এখন সেখান থেকে ইয়াবা তৈরি হচ্ছে বর্ডারেই। 35টা মেশিন এরকম আবিষ্কার করা হয়েছে যেখান থেকে ইয়াবা সরাসরি বাংলাদেশ যাতে ঢুকতে পারে। এখন বাংলাদেশ সরকার যদি মায়ানমার সরকারের সাথে ইমিডিয়েট বৈঠক জোরালো ভাবে না করে, তাহলে ইয়াবা বাংলাদেশে আগামী 15 বছরের মধ্যে যুব সমাজকে, সুস্থ যুব সমাজ পাওয়া যাবে কিনা আমার সন্দেহ। ধ্বংস করে দেবে। জি, নাহিম রাজ্জাক, তরুণদের যেমনটি সুইটি বলছিলেন, তরুণদের মাদকের আগ্রাসন থেকে রক্ষা করতে হলে সুস্থ ও সৃষ্টিশীল বিনোদনের পর্যাপ্ত সুযোগ তাদের দিতে হবে, তাদের সুযোগ থাকতে হবে, এবং এই কাজটি করবার গুরুত্বপূর্ণ দায়িত্ব যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। এই মন্ত্রণালয়ের তারা যদি তাদের এই দায়িত্বটি সফলভাবে করতো, তাহলে হয়তো এই বিস্তারটা হয়তো এত ছড়াতো না। সবারই দায়িত্ব আছে, অভিভাবকদের দায়িত্ব আছে যেমনটি বলছিলেন, কিন্তু সরকারের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। আপনার বক্তব্য। আশিক ভাই ধন্যবাদ। আসলে সকলে বলার পরে মোটামুটি একটা রোমাঞ্চক অবস্থায় এসেছে এই আজকের এই ডিসকাশন। প্রথমত আমি আপনাকে ধন্যবাদ জানাই। আসলে যথার্থভাবে বর্তমান প্রেক্ষাপটে এই আলোচনা কিন্তু আরো বেশি আকারে আমাদের প্রত্যেকটা নাগরিক অথবা প্রত্যেকটা সংস্থা থেকে আসলে এই উদ্যোগটা নেওয়া উচিত। এখন প্রবলেম কি কি আছে সেটা নিয়ে আমরা সকলেই অবগত রয়েছি, এবং এটার এই মাদকের যেই প্রসার বিস্তার সেটা নিয়ে কিন্তু আমরা অনেকেই কিন্তু জানি না। শহরের থেকে গ্রামে গঞ্জে কিন্তু এটার বিস্তার অনেক ব্যাপক। এখন আমরা উদাহরণস্বরূপ অনেক কয়টি রাষ্ট্রের কথা বলতে পারি। আমি ক্ষুদ্র আকারে সংক্ষিপ্ত আকারে বলি, এই মাদকের যে বিস্তারটি, সেই বিস্তারটি কিন্তু আমাদের একটি শর্ট টার্ম এবং একটি লং টার্ম স্ট্র্যাটেজি নিয়ে নামতে হবে। এবং সেলিম ভাই বলেছেন, মঞ্জুর ভাইও উনি বিস্তারিত বলেছেন, আপা সহ সকলেই বলেছেন যে এই সমস্যাগুলো কিন্তু আইডেন্টিফাই করা রয়েছে। এটা কিন্তু অজানা নয়, অজানা নয়, সমস্যাগুলো আমরা জানি। হ্যাঁ, আমরা অনেক কিছু জানি। শর্ট টার্ম এবং লং টার্ম একটা স্ট্র্যাটেজি। আনফর্চুনেটলি সেখানে আমাদের ব্যর্থতার, আমিও একটি ব্যর্থ সংসদ সদস্য এবং প্রণেতা হিসেবে আমিও আমার এই ভাগটি আমি নিব, যে আমাদের ব্যর্থতা রয়েছে। আমরা এখন পর্যন্ত কিন্তু কোনো রকমের স্ট্র্যাটেজি, কম্প্রিহেন্সিভ এবং কোঅর্ডিনেটেড স্ট্র্যাটেজি আমরা নিতে পারিনি। আমরা বলতে পারি যে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর দ্বারা যা তারা চেষ্টা করেছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। আমরা বলতে পারি যে বর্ডারে অনেক রকম সমস্যা রয়েছে, উৎপাদন হচ্ছে অনায়াসে, এটার বাংলাদেশে আসতেছে যাচ্ছে, সেটা আমরা বলতে পারি। কিন্তু কম্প্রিহেন্সিভ ডেভেলপমেন্ট এই প্রোগ্রামটা না নিলে হবে না। উদাহরণস্বরূপ আইসল্যান্ড, একটি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, 20 বছরের প্রোগ্রাম নিয়ে নেমেছে। 20 বছর আগে সেইখানে ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি মাদক যেটা যুব সমাজের মধ্যে তারা নিত, অ্যালকোহলিক প্রবণতা অনেক বেশি ছিল, হাইয়েস্ট ইন ইউরোপ। আজকে কিন্তু তারা একটা প্রোগ্রামের মধ্যে দিয়ে আস্তে আস্তে দ্য লোয়েস্ট ইন ইউরোপ ইন টার্মস অফ কমিয়ে আনতে সক্ষম হয়েছে। এটা কেমন করে করেছে? যেটা হচ্ছে থাইল্যান্ড, মালয়েশিয়াও কিন্তু সফল। জি, থাইল্যান্ড বলতে পারি, মালয়েশিয়া বলতে পারি, সিঙ্গাপুর ডেফিনেটলি বলতে পারি, ডেনমার্ক বলতে পারি, নেদারল্যান্ডসের ব্যাপারেও একটু আমার কথা রয়েছে, সেখানেও বলা যেতে পারে। এটা কি এক এক জায়গায় এক এক রকম স্ট্র্যাটেজি নিয়ে তারা নেমেছে। এখন কমিউনিটিকে যদি ইনভলভ না করা হয় আসলে কিন্তু সম্ভব নয়। আমরা বিস্তারিত কথা বলার মধ্যে দেখেছি যে আমাদের নিজেদের মধ্যে কিন্তু সেই টলারেন্স লেভেলটা কমে গেছে, অভিভাবকদের মনিটরিং জায়গা থেকে কমে গেছে, আমরা কমিউনিটিকে ইনভলভ করতে পারছি না। স্পোর্টসকে আমরা কোনোভাবে আমরা কমিউনিটিতে আমরা ইন্টিগ্রেট করতে পারছি না। আমরা এই আইসল্যান্ডের উদাহরণ থেকে আমি একটা কেস স্টাডি কিন্তু কয়েকদিন মানে 1 মাস আগে পড়লাম পুরোটুকু। স্পোর্টসকে কেন্দ্র করে কমিউনিটি স্পোর্টস সেন্টারগুলোকে আরো বেশি সচ্ছল করে আমরা ছেলে মেয়েদের সুযোগ করে দিব যে প্রাইমারি এডুকেশন থেকে শুরু করা। এটা কিন্তু হাই স্কুলের ব্যাপার নয়, অথবা কলেজের ব্যাপার নয়, অথবা ইউনিভার্সিটির ব্যাপার না।
একেবারে প্রাইমারি লেভেল থেকে আমার ইন্টিগ্রেশনটা শুরু করতে হবে, তাদেরকে খেলাধুলার মধ্যে ঢুকাতে হবে, সেখানে কারিকুলামের মধ্যে স্পোর্টসের জন্য একটা আপনার মার্কসের অ্যালোকেশন রাখতে হবে। আমরা সাংস্কৃতিক জগতে আমরা দেখছি যে শিল্পকলা একাডেমির কোনো চর্চা নেই। এখন সেলিম ভাই আছে, সুইটি আপা আছে, আসলে কি আমাদের চর্চাটা গ্রাম বাংলায় রয়েছে? নেই তো। আর যদি না একেবারে নেই বললেই চলে। আপনার গ্রাম বাংলা থেকে কি কোনো রকমের ছেলে মেয়ে কি এসে কি এখন অভিনয় করছে? নিশ্চয়ই না। আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটি, অন্যান্য ইউনিভার্সিটি যেগুলো রয়েছে সেখান থেকে নিশ্চয়ই কিছু না কিছু বেরো আছে, কিন্তু একেবারে তো গ্রাম থেকে তো কোনো ছেলে মেয়ে বের হয়ে আসছে। পাড়ায় পাড়ায় ছিল, মহল্লায় ছিল। আমরা যখন বড় হয়েছি অনেক পরে যদিও হলেও ক্লাবগুলোর মধ্যে, এই ক্লাব থেকে সংঘবদ্ধ হতো, সুন্দর করে যেটাই হোক না, ক্যারাম বোর্ড হতো, টুর্নামেন্ট হতো, সামাজিক প্রেক্ষাপটে তারা ভূমিকা রাখতো। ক্লাবের একটা ছেলে মানে হচ্ছে এখন কিন্তু মহল্লাতে একটা বড় ভাই, একটা বড় ভাই ভূমিকা রাখতো। ক্লাবের চরিত্র পাল্টে গেছে, এখন পাল্টে ক্লাব গেছে। চলে গেছে অনেক এখন শক্তিশালী মানুষদের কাছে। একেবারেই হয়ে গেছে চাঁদাবাজি অথবা অন্য জায়গায়। কিন্তু ক্লাবের একটা ছেলে মানে হচ্ছে একটা বড় ভাই, একজন অভিভাবক, সেই খুব বাস্তব একটি কথা। এলাকার অভিভাবক হিসেবে সে কাজ করতো। সেই নৈতিকতার জায়গা থেকে আমরা অনেকটুকু হারিয়ে গেছি। এখন কথা হচ্ছে যে কম্প্রিহেন্সিভ পলিসি নেওয়ার জন্য সরকারের থেকে কিছু না কিছু উদ্যোগ তো রয়েছে। আমি ব্যক্তিগতভাবে ইনভলভ রয়েছি। আমি আগেও কয়েকটি প্রোগ্রামে আসার পরে আমি সেখানেও বলেছি যে আমাদের 2003-এ হচ্ছে যুব নীতিমালা লাস্ট প্রণয়ন হয়েছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই বছর আমরা মার্চ মাসে যুব নীতিমালাকে নতুন করে প্রণয়ন করেছি। এই নতুন প্রণয়নের জায়গায় গিয়ে সেখানে মাদকের ব্যাপারে বিশেষ করে লেখা হয়েছে যে মাদকের ব্যাপারে সোচ্চার করার জন্য স্কুল কলেজ থেকে শুরু করে পাড়া মহল্লাতে, ক্লাব থেকে শুরু করে সকল জায়গায় এখন আমাদের প্রোগ্রাম নিতে হবে। সেখানেও কিন্তু এই ক্লাবগুলো যেগুলো রয়েছে, আগে যে জিনিসগুলো ছিল যে নিবন্ধিত কোনো ক্লাবগুলো ছিল না, এখন আমরা গ্রামে গ্রামে যে ক্লাবগুলোকে নিবন্ধন করার সেই সুযোগটা এই যে এখন থেকে শুরু হচ্ছে। যদিও আমি মনে করি আমরা কিন্তু অনেকটুকু পিছিয়ে রয়েছি। দীর্ঘদিন ধরে এই সমাজের এই মাদকের যেই বিস্তার এখন আসলে ভয়াবহ একটা আকার ধারণ করেছে। কিন্তু আমাদের কিন্তু মনে রাখতে হবে বাংলাদেশ থেমে নেই, আমাদের গতিও থামবে না। আমরা উন্নয়নের মাপকাঠিতে অনেক জায়গায় এগিয়ে যাচ্ছি এবং সেখানে গিয়ে সবাই পপুলেশন ডিভিডেন্ড নিয়ে কথা বলে। আসলে পপুলেশন ডিভিডেন্ড নিয়ে কথা বললে তো হবে না, আপনার একেবারে গ্রাসরুটের মুখ্য জায়গাগুলোকে আমাকে কেন্দ্র করে কাজ করতে হবে। আমরা এখানে যদি ইন্টিগ্রেশনের ব্যাপার কথা হয়, সেখানে আমাদের কথা বলতে হবে প্রাইমারি এডুকেশনে। হ্যাঁ, প্রাইমারি এডুকেশনে একটা সুন্দর জিনিস করেছেন তারা, একেবারে প্রাইমারি এডুকেশনের ছেলে মেয়েদের একটা খেলার মধ্যে বছরে একটা হলেও একটা টুর্নামেন্টের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড ফুটবল টুর্নামেন্ট দিয়েছে, অথবা বঙ্গমাতা শেখ ফজলুন্নেসা মুজিবের নামে একটা গোল্ড ফুটবল টুর্নামেন্ট রয়েছে। কিন্তু এখান থেকে তো পিক করা হচ্ছে না সেই ট্যালেন্টেড ছেলেপেলেগুলোকে। আমি কয়েকদিন আগে আমার বাবার নামে একটি ফুটবল টুর্নামেন্ট ছোট আকারে করা হয়েছিল। খেলতে দেখতে দেখতে একটা ছেলেকে আমি খুব মানে আমার মনে পড়ছিল। 2 বছর আগে সেই ছেলেটাকে আমি মাধ্যমিক বিদ্যালয়ের একটা টুর্নামেন্ট হয়, সেই টুর্নামেন্টে আমি আমাদের একটি স্কুল রয়েছে ইদিলপুর হাই স্কুল, সেই স্কুলে একটা ছাত্র হিসেবে আমি দেখেছি এত সুন্দর সেই ছেলেটা খেলেছিল। এখন কিন্তু সে ড্রপ আউট। তারপর আমি তাকে ডাক দিয়ে বললাম, কোথায়, তুমি কি স্কুল ছেড়ে দিয়েছো? পরে খবর নিয়ে দেখলাম সে কিন্তু ওই চাঁদাবাজি করছে অথবা কিছু না কিছু অসামাজিক মানে বিপথে চলে গেছে। আমাদের এখানে সমস্যাটা কোথায়? অভিভাবকের জায়গায় তো আমরা কাজ এখন করছি না। আমরা যদি এখন অভিভাবকদের বলি যে রিপোর্ট কার্ড নেওয়ার সময় অভিভাবকদের আসতে হবে বাধ্যতামূলক, তাহলে কি আমরা একটা জায়গায় অ্যাড্রেস করছি না যে হ্যাঁ তাদের সচেতন হতে হবে আর তাদের সন্তানরা কি করছে? আমাদের তো স্কুলে প্রাইমারি এডুকেশনে তো অনেক ছোট ছেলে মেয়ে রয়েছে, তারা নিশ্চয়ই আপনার এনরোলমেন্ট করার পরে তাদের কিন্তু ওই বয়সটাও হয়নি অথবা ওরকম ভাবে তাদের মেধা বিকাশও হয়নি যে তারা মাদকের দিকে অতিবাহিত হবে। সমস্যা হচ্ছে যে যেটা আপনার নজরে আমি আনতে চাই সেটা হচ্ছে যে মাদক পাচারকারী কিংবা মাদক মাফিয়া চক্র এরা কিন্তু আইনের বাইরে চলে যাচ্ছে, এদেরকে ধরা হলেও এরা বেরিয়ে আসে। এই যে আইনটা কিন্তু এখনো মাদক নিয়ন্ত্রণের জন্য মাদক আইনটা কিন্তু পরিপূর্ণভাবে বাস্তব। মালয়েশিয়াতে আজকে মাদক একেবারে তারা জিরোতে নামে আনলো কি কারণে? কারণ মাদকের ব্যাপারে যে ধরা পড়বে বা ইয়ে হবে তার কিন্তু ফাঁসি, এবং এটা কিন্তু তার সরকার থেকে কিন্তু এখানে মানে আমি ডিআইজি সাহেবকে ওটা নিয়ে বলতে চাই না, উনি যেটা বললেন আমার নিজের জানা মতে আমার কাউন্টলেস নাম্বার অফ ইনসিডেন্ট আমি দেখেছি যে উনি বললেন যে মাদক ধরা পড়লে সেটা হচ্ছে ফাঁসি। এইটা কিন্তু যথার্থ নয়। এখানে আমি বাস্তব চিত্রে দেখেছি 7 দিনের মধ্যে বের হয়ে যেই ছেলেটা ইনফর্ম করেছে যে মাদক
নিচ্ছে অথবা চোরাচালানির মধ্যে রয়েছে তাকে শাসাচ্ছে, সে এসে পুলিশের কাছে এসে প্রোটেকশন পাচ্ছে না, তাহলে কেন আপনার সমাজে ছেলে মেয়ে উঠে জি, আসবে? জি। আরেকটি কথা জাস্ট বলে এই পার্টটা শেষ করি, যে দুইটা আমাদের প্রসেস, একটা হচ্ছে কন্ট্রোল আইন দ্বারা প্রণীত একেবারে শক্ত আছে হাতে নো টলারেন্স, আরেকটা হচ্ছে ইউথ প্রোগ্রাম, ইন্টিগ্রেটেড ইউথ প্রোগ্রাম, প্রাইমারি সেকেন্ডারি এডুকেশনকে কেন্দ্র করে প্লাস এগুলাই আপনারা কতটুকু করছেন সেটা নিয়ে আপনার কাছে আমি আবার আসবো। জনাব রূপরতন চৌধুরী, আপনার কাছে শুনবো। তার আগে আমরা চলে যাচ্ছি কক্সবাজারে এবং চট্টগ্রাম, আমাদের যে প্রতিনিধি সাইফুর রহিম শাহিন। সাইফুর রহিম শাহিন, আপনি শুনতে পাচ্ছেন ওখানকার সাধারণ মানুষ কি অবস্থা, তাদেরকে সরিয়ে নেওয়া গেছে কিনা আপনার কাছে আমরা জানতে চাচ্ছি বর্তমান অবস্থাটা, সর্বশেষ অবস্থা। জি জনাব, মানে 10 নম্বর মহাবিপদ সংকেত ঘোষণার পরপরই কক্সবাজারের মানুষের মাঝে একটা আতঙ্কজনক পরিবেশের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ, উপকূলবর্তী যারা মানুষ আছেন তারা নিরাপদ আশ্রয়ে ছোটার জন্য প্রাণপণ যাত্রা চালাচ্ছেন। ইতিমধ্যে কক্সবাজার শহরের প্রশাসকের কার্যালয় সহ বিভিন্ন সরকারি দপ্তর এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আশ্রয় উপকূলবর্তী মানুষ। কক্সবাজার শহরের উপকূলবর্তী সমিতিপাড়া, কুতুবদিয়াপাড়া, নাজিরার টেক সহ কয়েকটি এলাকার মানুষ বর্তমানে কক্সবাজার শহরে স্থাপিত জেলা প্রশাসনের কার্যালয়, পৌর বিভাগের উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। আপনি ইতিমধ্যে জেনেছেন কক্সবাজার জেলায় 538টি সাইক্লোন সেন্টার এবং উপকূলবর্তী যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে সবগুলোতে লোকজন আশ্রয় দেওয়ার ব্যবস্থা নিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন আমাকে ইতিপূর্বে জানিয়েছেন স্ব উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এসব শিক্ষা প্রতিষ্ঠান এবং সাইক্লোন সেন্টারগুলোতে উপকূলবর্তী মানুষগুলোকে আশ্রয় দেওয়া হচ্ছে। এ পর্যন্ত 1.5 লক্ষ মানুষ আপনার কাছে কতটুকু সন্তোষজনক মনে হচ্ছে সাইফুর রহিম? আপনার কাছে কতটুকু সন্তোষজনক মনে হচ্ছে? নিচু এলাকায় কিংবা যেখানে আপনার সবচেয়ে আগে আক্রান্ত হতে পারে সেই জায়গা থেকে সবাইকে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে কিনা? আমাকে জেলা প্রশাসক মোহাম্মদ